আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পদার্থবিজ্ঞানের লাইভ ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে সরল দোলক। আর ক্লাস শুরু করার আগে আমি দেখে নিতে চাই যে তোমরা কারা কারা আমার সঙ্গে যুক্ত হয়েছো, তারা সবার রোল নাম্বার এবং নাম লিখে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং ছবি বা শব্দে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমার চারপাশে অনেক শব্দ শোনা যাচ্ছে, এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও কি কি সমস্যা বা কি হচ্ছে। শুরুতেই আমি গত ক্লাসে একটি চিত্র ছিল, এই চিত্রের মধ্যে আমি একটু এটা লেভেলিং একটি সমস্যা ছিল, তোমরা একটু কারেকশন করে নাও। গত ক্লাসের চিত্র যেটা ছিল যে সরল ছন্দিত স্পন্দনরত করার ক্ষেত্রে যে এই যে শক্তি, এই গতিশক্তি এবং বিভব শক্তি, এটা সময়ের সাথে সাথে তার কীরকম পরিবর্তন হয় সেটা জন্য একটা গ্রাফ লেখা ছিল। গতদিন আমি লাল কালি এবং কালো কালি দিয়ে যেটা লিখেছিলাম সেটা একটু ভুল হয়েছিল, তোমরা আগে এটা কারেকশন করে নাও। যে লাল দাগাকৃত যে অংশটা ছিল সেটি হবে বিভব শক্তির লেখচিত্র, এবং কালো কালি দিয়ে যে অংশটা আমরা নাম্বারিং করেছিলাম, লেভেলিং করেছিলাম, সেটি হবে গতিশক্তি। তাহলে আজকে এই আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটি হচ্ছে সরল দোলক, বা আমরা যেটাকে বলতে পারবো সিম্পল পেন্ডুলাম। এখন সরল দোলক বলতে আমরা আসলে কি বুঝি? আমরা এর বাস্তবায়ন উদাহরণ আমাদের বাসা বাড়িতে দেখে থাকি, সেটি হচ্ছে দোলক ঘড়ি। অনেকের বাসাতে একটি ঘড়ি নিচে একটি দোলক দেওয়া থাকে। এই দোলক ঘড়ি কিভাবে বিভিন্ন সময় পর বা একটা নির্দিষ্ট সময় পরে এটা একটি পূর্ণ দোলন সম্পন্ন করে, সেটা আমরা অনেক অভিজ্ঞতা আমাদের রয়েছে। এখন সরল দোলক আসলে কি? সরল দোলক হচ্ছে একটি কাল্পনিক যান্ত্রিক ব্যবস্থা। যেমন ধরো আমি যদি সরল দোলকের চিত্র আঁকতে চাই, ধরো এটা হচ্ছে আমাদের একটি ফিক্সড একটি স্থান থেকে আমরা একটি আংটা, এটাকে আমরা বলতে পারি একটি ঝুলন বিন্দু, একটি ঝুলন বিন্দুতে একটি সুতার সাহায্য, এবং সেই সুতার কথা হচ্ছে সেই সুতাটিকে অবশ্যই ভরহীন এবং পাকহীন, মানে এর মধ্যে কোনো পাক থাকা যাবে না। এরকম সুতার মধ্যে যদি আমরা একটা ভারী আয়তনহীন বস্তুকে যদি ঝুলিয়ে দিই, সেই বস্তুটাকে আমরা বলবো বল, তাহলে সেই বস্তুটি দেখা যাবে বিনা বাধায় এদিক ওদিক দুলতে থাকে। এই যান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা বলবো সরল দোলক। এখন এই ব্যবস্থাটা কিন্তু একটি কাল্পনিক ব্যবস্থা, কারণ বাস্তবে পরিপূর্ণ সরল দোলকের যে রুলস, এগুলো মেনে চলার মতো কোনো যান্ত্রিক ব্যবস্থা নেই। এখন আমরা যে ক্ষুদ্র আয়তনহীন যে ভারী বস্তু, সেটিকে আমরা বলবো বল, বা এটাকে বলা যেতে পারে দোলক পিণ্ড বা দোলক আধার। তাহলে খেয়াল করো, এইখানে এই যে ঝুলন বিন্দু থেকে এই যে ববটাকে যে আমরা বাঁধলাম, এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হবে সুতার দৈর্ঘ্য। এবং এই ববটি যেহেতু গোলাকার, এই গোলকের যে ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের আর, এটাকে বলবো আমরা ববের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারবো এই যে ঝুলন বিন্দু থেকে ববের যে ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো কার্যকরী দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেন্থ। এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, কার্যকরী দৈর্ঘ্য। এটা হচ্ছে ক্যাপিটাল এল, এটা হবে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। এখন আমরা দেখবো এই সরল দোলকের মেকানিজমটা কি, এবং এই সরল দোলকটা এটি কি সরল ছন্দিত স্পন্দন গতির একটি উদাহরণ কিনা, সেটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করি। তাহলে এটাকে আমরা বলতে পারি, এই বিন্দুটাকে আমরা এভাবে লিখতে পারি যে অল্প বিস্তারে দোলায়মান সরল দোলকের গতি।
বিন্দু থেকে একটি ববকে ঝুলিয়ে দিলাম, এটি তার সাম্য অবস্থায় আছে। এটি হচ্ছে ও এ সাম্য অবস্থায় আছে। এখন খেয়াল করো, এই সুতার কিন্তু একটি টান আছে। এই সুতার টানটি সবসময় কোন দিকে থাকবে? উপরের দিকে কাজ করবে, মানে এই ঝুলন বিন্দুর দিকে। এটাকে আমরা টেনশন টি দিয়ে লিখতে পারি। এবং এই বব যেহেতু একটি ভর আছে, এর ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে। তাহলে এই ববটি যখন সাম্য অবস্থায় থাকবে, তখন এই ববের যে ওজন, এটি সুতা টান দ্বারা প্রশমিত হবে। এজন্য আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে সুতার টান। এটা হচ্ছে এই বিন্দুতে সুতার টান, এটি হবে এই ববের যে ওজন, এটি সমান। এখন আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটাকে আমরা থিটা কোণে ঘুরিয়ে যদি একটি অবস্থানে নিয়ে যাই, ধর এই ববটাকে আমরা এখন এই জায়গাতে নিয়ে আসলাম এবং এই কোণটাকে বলা হবে থিটা, এবং এটাকে বলা হবে কৌণিক বিস্তার বা কৌণিক সরণ, আমরা যাই বলি না কেন, এটা হচ্ছে আমাদের কৌণিক সরণ। এখন খেয়াল করো, আমরা যখন এই ববটিকে এই বিন্দু থেকে থিটা কোণে ঘুরিয়ে বি বিন্দুতে নিয়ে যাই, তখনও কিন্তু কি হচ্ছে? এই ববের যে ওজন, এটি কাজ করছে mg, খাড়া নিচের দিকে কাজ করছে। এবং সুতার যে টান, এই ক্ষেত্রে এটাকে আমরা কি এ দিয়ে লিখি, এই সুতার টান হচ্ছে কিন্তু এই দিকে tb। এখন কিন্তু সুতার টান আর ওজন একই দিকে না, বিপরীতমুখী না, এজন্য একটাকে ক্যান্সেল করবে না। এখন আমরা জানি ভেক্টর রাশি কাজই হচ্ছে এগুলো উপাংশে বিভাজিত হয়ে যাওয়া। এখন এই সুতার এই যে ববের যে ওজন mg, এটি দুটি উপাংশে বিভাজিত হবে। একটি উপাংশ হবে এই বরাবর। এখন এই কোণ যদি থিটা হয়, এই কোণটি হবে থিটা, এবং সেটাকে আমরা বলবো, এই কোণটিকে বলবো mg cos থিটা। লেখা কি আমার এই পাশে দেখা যাচ্ছে? হ্যাঁ। তাহলে আমাদের mg cos থিটা আরেকটি উপাংশ হবে এই বরাবর, যেটিকে আমরা বলবো mg sin থিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে, এখানে সুতার টান tb, এটি হচ্ছে mg cos থিটার সমান। তাহলে আমরা এই ক্ষেত্রে বি বিন্দুতে সুতার টান, এটি কি হবে? mg cos থিটার সমান হবে। কিন্তু এটি এখানে দুটি ভেক্টর রয়েছে, একটি ভেক্টর আরেকটি ভেক্টরের বিপরীতমুখী হওয়ার কারণে একটি আরেকটিকে প্রশমিত করে দেয়, ক্যান্সেল আউট করে দেয়। তখন কিন্তু এই উপাংশ আর কাজ করবে না, তখন আমাদের শুধুমাত্র উপাংশ বাকি থাকবে এই mg sin থিটা। তখন এই mg sin থিটার জন্যই এই ববটি আবার এই বিন্দুর দিকে ধাবিত হবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে এই বি বিন্দুতে এই ববের উপর কার্যকর যে বল, সেটি হচ্ছে আমাদের mg sin থিটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার মধ্যে আসে যে কার্যকরী বল বের করো। এখানে এই বলটি কিন্তু কার্যকরী না, কারণ এটি সুতার টান দ্বারা প্রশমিত হয়ে যাচ্ছে, নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে বি বিন্দুতে এই ববের উপর ক্রিয়াশীল কার্যকর বল বা ইফেক্টিভ ফোর্স, বা এটাকে আমরা বলতে পারি প্রত্যয়ী বল, এটির মান হচ্ছে কি mg sin থিটা। তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি যে বি বিন্দুতে কার্যরত বল, এটাকে আমরা অ্যাক্টিং ফোর্স, রিস্টোরিং ফোর্স যাই বলি না কেন, এটা হচ্ছে mg sin থিটা। এখন খেয়াল করতে হবে আমরা প্রথমে কি করেছিলাম, তাহলে আমরা এটা মুছে দিই অংশগুলো। এখন আমাদের এইখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু একটা বৃত্তচাপের মধ্যে সৃষ্টি হয়েছে, এটাকে আমরা এইভাবে লিখছি, এটা হচ্ছে আমাদের x। এখানে x পরিমাণ সরণ ঘটেছে, আর এই যে লিখছিলাম আমরা, এটা ছিল আমাদের mg sin। এখন দেখা যাচ্ছে সরণ কিন্তু আমরা কি করেছিলাম, এই বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়ার সময় সরণের দিক ছিল ওই দিকে, কিন্তু প্রত্যয়ী বলের দিক হচ্ছে তার বিপরীত দিকে। এই জন্য আমরা এখানে একটি মাইনাস চিহ্ন দেব। এখানে মাইনাস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে সরণ এবং বলের দিক হচ্ছে পরস্পর বিপরীতমুখী। এই কার্যকরী বলটাকে আমরা বলতে পারবো প্রত্যয়ী বল।
তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস এমজি সাইন থিটা। লাইভের মধ্যে অটো ফোকাস বন্ধের কথা বলছে একজন, অটো ফোকাস দেখো। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। এখন খেয়াল করো, আমরা যদি এখানে একটি বৃত্তচাপ, এই যে আমাদের এই বৃত্তচাপটার কথা চিন্তা করি, এটা এই অংশটুকু, এটি কিন্তু একটি বৃত্তচাপ, আর এখানে আমরা এটাকে আগেই বলেছিলাম এটি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এই বৃত্তচাপের ক্ষেত্রে আমরা জানি, আগে সূত্র যে জানতাম যে বৃত্তচাপের দৈর্ঘ্য s হচ্ছে r থিটা। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারবো আমাদের এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য x, এটা হবে x হবে l থিটা। এখন কথা হচ্ছে এখানে থিটাটা কিন্তু খুবই ক্ষুদ্র হবে, কারণ আমরা আগেই বলেছিলাম সরলদৈর্ঘ্যের শর্ত হচ্ছে এটি সরল রেখা বরাবর চলবে, কিন্তু আমাদের চিত্র বোঝার সুবিধার জন্য আমরা থিটাকে এখানে বড় করে রেখেছি। শুধু নিয়ম হচ্ছে সরলদৈর্ঘ্যের ক্ষেত্রে এটি কৌণিক বিস্তার 4 ডিগ্রির বেশি হতে পারবে না। 4 ডিগ্রি যদি হয় তখন দেখা যাবে এটা কিন্তু অনেকটা এই অবস্থায় আসবে, এই জায়গায় দাঁড়িয়ে, তখন কিন্তু এটার যে গতিপথ এটা কিন্তু সরলরৈখিক হবে। তাহলে এখন এখানে আমরা আগে থেকেই জানি যে থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমরা লিখতে পারবো sin থিটা, এটাকে আমরা থিটা সমান লিখতে পারি। এখন থিটা যেহেতু 4 ডিগ্রি বা এর চেয়ে কম হবে, কারণ থিটা খুবই ক্ষুদ্র হলে আমরা sin থিটাকে থিটার সমান ধরতে পারবো। আর sin থিটা যদি থিটা হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো -mg থিটা। এখন আমরা এই বৃত্তচাপের মধ্যে চলে আসছি। এই যে এই বৃত্তচাপ, এই বৃত্তচাপের মধ্যে চাপের দৈর্ঘ্য x হবে l * থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, থিটা হবে x l। তাহলে আমরা চাইলে এই যে থিটা x l টা আমরা কি করতে পারি, এখানে বসাতে পারি। তাহলে এখানে যদি বসাই তাহলে আমাদের আসবে -mg, l টা হচ্ছে নিচে, এখানে হচ্ছে x। এখন খেয়াল করতে হবে আমাদের এই রাশিগুলোর মধ্যে কোন কোন রাশিগুলো ধ্রুবক সংখ্যা। m ববের ভর ইজ এ কনস্ট্যান্ট নাম্বার, g অভিকর্ষ ত্বরণ, এবং l কার্যকরী দৈর্ঘ্যে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের এই টার্মটা হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা, আর আমরা ধ্রুবক সংখ্যাকে চাইলেই k দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে k দিয়ে যদি প্রকাশ করি, এখন এই k আমরা আগে এটার নাম দিয়েছিলাম, এটাকে বলা হয় বল ধ্রুবক। তাহলে এখানে আমাদের k সমান হবে mg / l, এটাকে আমরা বলবো বল ধ্রুবক। এখানে অনেকেই দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে তারা চলে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না, কারণ যারাই এই ক্লাস করবে না তারাই ক্ষতিগ্রস্ত হবে। এখন এটা তোমাদের দায়িত্ব, তোমাদের মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে, এটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এখন আমরা এখানে যদি লিখি, আমাদের সমীকরণে কি আসলো, Fr হচ্ছে -kx। তাহলে আমরা এখান থেকে চাইলেই লিখতে পারি যে কার্যকরী বলটি হচ্ছে সরলের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে আমাদের সরল ছন্দিত স্পন্দনের সংজ্ঞার মধ্যে আমরা আগেই বলেছিলাম যে যদি কোনো পর্যাবৃত্ত করার গতিপথ যদি এমন হয় যে এর উপর ক্রিয়ারত বল যে কোনো সময়ে সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয়, তাহলে এখানে কিন্তু আমরা সেটাই পেলাম যে কার্যরত বলটি হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে এই ধরনের গতিকেই আমরা বলবো কি, সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে অল্প বিস্তারে দোলায়মান কোনো সরল গোলকের গতি হবে কি, একটি সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে এখানে আমরা বল ধ্রুবককে প্রকাশ করেছি k = mg/lv। তাহলে এই সরল গোলকের যদি আমরা পর্যায়কাল বের করতে চাই, সেই পর্যায়কালের সমীকরণটা আমরা আগে থেকেই জানি। সেই পর্যায়কাল হচ্ছে, আমরা জানি যে পর্যায়কাল কি হচ্ছে 2π/ω। এখন এখানে পর্যায়কাল কি হবে,
এখান থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে গেলে এখান থেকে দিয়ে আবার এখানে এসে যদি এখানে ফেরত আসে তখন এটি একটি পূর্ণ স্পন্দন হবে বা একটি পূর্ণ পর্যায়কাল হবে। এখান থেকে একই হচ্ছে একটি পর্যায়কালে 4 ভাগের 1 ভাগ, এই পর্যন্ত 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ, এই যে পরিপূর্ণ সময়টি হচ্ছে পর্যায়কাল। তাহলে আমরা আগে থেকেই জানি যে সরল চন্দ্রিত স্পন্দনের যে ব্যবকলনের সমীকরণ ছিল সেখান থেকে আমরা ধরে নিয়েছিলাম ওমেগা স্কয়ার সমান ছিল k বাই m। তাহলে এখানে আমাদের ওমেগা ইকুয়াল হবে স্কয়ার রুট অফ k বাই m। তাহলে আমরা যদি এখানে এটা বসাই তাহলে সমীকরণটা দাঁড়াবে 2 পাই রুট ওভার m বাই k। এখন আমরা যদি এই যে k এর জায়গায় যদি mg বাই l টা বসিয়ে দেই তাহলে আমাদের কি আসবে 2 পাই স্কয়ার রুট অফ m আর এখানে হচ্ছে mg ডিভাইড l। অনেকেই বলছো অটো ফোকাসটা অফ করলেই হতো। এখন অটো ফোকাসটা কিভাবে অফ করে সেটা তো আমি বুঝে উঠতে পারছি না। এখানে তো কি দেখা যাচ্ছে, তাহলে আমাদের এই m যদি কাটা চলে যায় তাহলে আমাদের সমীকরণটা আসবে 2 পাই স্কয়ার রুট অফ l বাই g। এটি হচ্ছে আমাদের সরল দোলকের দোলনকাল বা পর্যায়কালের সমীকরণ। এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই অধ্যায়ে যতগুলো প্রশ্নই বোর্ডে দেখবে এর মধ্যে তোমরা বলতে পারো অলমোস্ট 80% প্রশ্নের মধ্যেই তোমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবেই। এবং এখানে l হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা এখন দেখব এই সরল দোলকের কতগুলো সূত্র রয়েছে, এই সূত্রগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এর মধ্যে আমরা দেখব টি আসলে কার উপর নির্ভর করছে। আমরা যদি g স্থির রাখি বা আমরা যদি কোনো অবস্থানের পরিবর্তন না করি বা স্থানের কোনো পরিবর্তন না করি তাহলে দেখা যাবে সরল দোলকের দোলনকালটি তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আবার যদি আমরা কার্যকরী দৈর্ঘ্যকে স্থির রেখে আমাদের অবস্থানের পরিবর্তন করি, এক জায়গা থেকে আরেক জায়গাতে যাই, তখন দেখা যাবে সরল দোলকের দোলনকালটা তার অভিকর্ষ ত্বরণ ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। আরেকটা আরো সূত্র রয়েছে তোমার, আমরা এটাও বলতে পারি যে কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ যদি একই রকম থাকে, মানে আমরা যদি কোনো সরল দোলকের কোনো পরিবর্তন না করে অবস্থানের কোনো পরিবর্তন না করি তাহলে এই সরল দোলকের দোলনকাল সব সময় একই থাকবে। এবং আরেকটি হচ্ছে যে সরল দোলকের দোলনকাল বস্তু বলের ভর আকৃতি বা প্রকৃতির উপর নির্ভর করে না। আমরা যদি এরকম একটা চিত্র একদিকে দেখার চেষ্টা করি, দেখো খেয়াল করো, এখানে এটা হচ্ছে একটি বল, এখানে এটি হচ্ছে একটি ছোট বলের কথা আমরা চিন্তা করছি। বল যদি এরকম যে কোনো শেপেরই হোক না কেন সব সময় দেখা যাবে এই ক্ষেত্রে সবার ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটি বলের আকৃতি বা প্রকৃতি যাই হোক না কেন বা এটার ভর যাই হোক না কেন এর জন্য সরল দোলকের দোলনকালের কোনো পরিবর্তন হবে না, কারণ সব ক্ষেত্রে এখানে কার্যকরী দৈর্ঘ্য l দেখানো হচ্ছে। এটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি সেকেন্ড দোলক বলতে আমরা আসলে কি বুঝি। সেকেন্ড দোলক হচ্ছে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড বা অর্ধ দোলনকাল 1 সেকেন্ড। আমাদের ঘড়ির মধ্যে দেখা যাবে ঘড়ি এইভাবে তোমার দোলন সম্পন্ন করবে, এখান থেকে এখানে যেতে এটাকে বলবো একটি অর্ধ দোলন, এখান থেকে এখানে ফেরত আসবে এটা হচ্ছে আরেকটি অর্ধ দোলন বা ঘড়ির মধ্যে আমাদের টিক টিক শব্দ হয়। আমার একটি অর্ধ দোলন হচ্ছে একটি টিকের সময়। তার মানে আমরা বলবো একটি সেকেন্ড দোলক বলতে আমরা বুঝবো যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে আমরা বলবো সেকেন্ড দোলক। তার মানে
t সমান যদি 2 সেকেন্ড হয় তাহলে সেটাকে আমরা বলবো একটি সেকেন্ড দোলক। তাহলে আমরা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে আমরা বের করে দেখি এখান থেকে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যটা আমাদের কি আসে। তাহলে আমরা এই সমীকরণের মধ্যে যদি t এর মান 2 বসাই তাহলে 2 ইকুয়াল হবে 2 পাই স্কয়ার রুট অফ l বাই g। এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারবো 1 ইকুয়াল হচ্ছে বড় করে দিলে পাই স্কয়ার l বাই g, বা আমাদের l ইকুয়াল হবে g ডিভাইড পাই স্কয়ার। আমরা যদি g এবং পাই এর মানগুলি বসাই তাহলে আমাদের এরকম একটা মান পাবো 0.9928 মিটার। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 মিটার বলতে পারবো। তাহলে এখানে আমাদের অনেক সময় বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে যে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন হতে পারে কি না। তখন আমাদের উত্তর হবে, আমাদের এই অ্যানসারগুলো হবে এখানে যে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এটা জি এর উপর নির্ভরশীল। পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা জানি জি এর মান বিভিন্ন হয়, এজন্যই যে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে। এখন আমরা যদি জি এর স্ট্যান্ডার্ড মান বসাই সেই মানটি হবে 0.9928 বা 0.993, এটাকে আমরা 1 মিটারের কাছাকাছি বলতে পারবো। তাহলে এটা আমাদের গেল সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। এখন আমি তোমাদের জন্য দুটি গাণিতিক সমস্যা দিয়ে রেখেছি, এটা আমরা এখন সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো, এখানে বলে দেওয়া আছে একটি সরল দোলকের দোলনকাল যদি আমরা 50% বাড়াই তাহলে এর কার্যকর দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে, এবং এটির উপরে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। এই একটি বোর্ডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এগুলো পরীক্ষার মধ্যে আসে। তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো, এটি হচ্ছে প্রাথমিক অবস্থা, এটি হচ্ছে পরিবর্তিত অবস্থা। আমরা ধরে নিচ্ছি একটি সরল দোলকের দোলনকাল, এটা প্রাথমিক যে দোলনকাল এটি হচ্ছে t1। তাহলে আমরা কি করলাম, এই দোলনকাল 50% বাড়াবো। তাহলে 50% যদি আমরা বাড়াতে চাই, এটার দোলনকাল যা ছিল তার সঙ্গে 50% যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এটার দোলনকাল যদি t2 হয়, এই t2 হবে t1 ছিল প্রাথমিক দোলনকাল, এবং এর সাথে প্রাথমিক দোলনকালের আমরা 50% কি করছি, বৃদ্ধি করছি। তাহলে বৃদ্ধি করলে আমাদের কি আসবে, t1 প্লাস এটা হবে t1/2। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 3t1/2 যোগ করা হয়। এখন আমরা ধরে নিচ্ছি এখানে অবস্থানে কিন্তু কোনো পরিবর্তন করার কথা বলা হয়নি, যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, শুধুমাত্র দোলকের দোলনকালটা আমরা বৃদ্ধি করছি। আমরা ধরে নিব যেহেতু কোনো কথা বলে দেওয়া নেই, এটা এই ক্ষেত্রে অভিকর্ষণ ত্বরণের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের ধরে নিচ্ছি প্রাথমিক অবস্থায় কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে L1 এবং পরিবর্তিত অবস্থায় কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে প্রাথমিক অবস্থার জন্য আমরা যদি সরল দোলকের দোলনকালের সমীকরণ লিখতে চাই তাহলে t1 সমান 2 পাই স্কয়ার রুট অফ L1/g। আমরা কেন g1 লিখলাম না, কারণ আমাদের এখানে স্থানের কোনো পরিবর্তন হয়নি। আর পরিবর্তিত অবস্থায় দোলনকাল কি হবে, 2 পাই স্কয়ার রুট অফ L2/g। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি সমীকরণ 2 কে সমীকরণ 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে t2/t1। এই 2/2/g কাটা চলে যাবে, এটা হবে এরকম √L2/L1। তাহলে আমরা এই t2/t1 এর জায়গায় আমরা কি লিখতে পারবো, t2 সমান ছিল আমাদের 3t1/2, আর t1 মানে আমাদের t1, এটা ছিল স্কয়ার রুট অফ L2/L1। তাহলে আমাদের t1 কাটা যাবে। আমরা যদি বর্গ করি, এখানে বর্গ করলে আমাদের হবে L2/L1 সমান হবে 9/4, অর্থাৎ L2
সমান হবে এটাকে যদি ভাগ করা হয় 2.25 L1। এটার আমরা তিনটা উত্তর লিখতে পারবো। প্রথম উত্তর হবে পরিবর্তিত কার্যকরী দৈর্ঘ্য প্রাথমিক কার্যকরী দৈর্ঘ্যের 2.25 গুণ করতে হবে। ঠিক আছে, আরেকবার বলছি, এটা হচ্ছে একভাবে উত্তর লিখতে পারি। এখানে বলে দেওয়া হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যে কি পরিবর্তন করতে হবে, এত গুণ করা যায়, এত গুণ বৃদ্ধি করা যায়, অনেকভাবে উত্তর লেখা যায়। তাহলে এটা একবার উত্তর লিখতে পারবো আমরা যে পরিবর্তিত কার্যকরী দৈর্ঘ্যকে আমরা প্রাথমিক দৈর্ঘ্যের 2.25 গুণ যদি করি তাহলে আমাদের দোলনকাল 50% বৃদ্ধি পাবে। আরেকটি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের বৃদ্ধি। তাহলে কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তিত হচ্ছে L2 আর আদি ছিল আমাদের L1। তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই 2.25 L1 মাইনাস L1, এটি হবে 1.25 L1। তাহলে এটা একটু উত্তর লেখা যেতে পারে যে কার্যকরী দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যে 1.25 গুণ বৃদ্ধি করতে হবে। এখন বৃদ্ধি কথাটা যুক্ত করতে হবে। আর যদি আমরা এভাবে শতকরা হারে লিখতে চাই যে শতকরা বৃদ্ধি করতে হবে, এটি হবে 1.25 L1 ডিভাইড L1 ইনটু 100%, এটি হবে 125%। তাহলে এটা উত্তর লেখা যাবে যে পরিবর্তিত কার্যকরী দৈর্ঘ্য আদি কার্যকরী দৈর্ঘ্যের 125% বৃদ্ধি করতে হবে। এটাও একটি উত্তর হবে। তাহলে এভাবে আমরা এই উত্তর করতে পারবো। আমাদের এই প্রশ্নটি শেষ হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একটি সেকেন্ড দোলন ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। তার মানে সঠিক সময় দেওয়ার মানে হচ্ছে এটি দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। এটাকে যদি আমরা চাঁদে নিয়ে যাই তাহলে দোলনকাল কত হবে? তাহলে সেটা আমরা লিখি। এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে চন্দ্র। তাহলে ভূপৃষ্ঠে এটাকে আমরা আর্থ লিখি, টি হচ্ছে 2 সেকেন্ড। চাঁদে নিয়ে গেলে এটাকে মুন, টিএম, এটা আমরা বের করবো। আমরা আর কিছুই জানি না। এখানে আমাদের আরো শর্ত দেয়া আছে। আমাদের পৃথিবীর ভর হচ্ছে চাঁদের ভরের 81 গুণ। আমরা টিএম দিয়ে না লিখে টি1 টি2 ব্যবহার করি, তাহলে তোমাদের অনেকের সমস্যা হবে না। তাহলে এখানে বলে দেওয়া আছে পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ। তাহলে চন্দ্রের ভরকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি, পৃথিবীর ভর হবে চন্দ্রের ভরের 81 গুণ। চন্দ্রের ব্যাসার্ধ যদি আমাদের R2, এটাকে আমরা যদি R ধরে নিই তাহলে পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে R1, সেটা হবে 4R, 4 গুণ বলে দেওয়া আছে। তাহলে আমরা সমীকরণ আমাদের এগুলো জানা আছে যে T1 সমান হবে 2 পাই স্কয়ার। এখন খেয়াল করতে হবে এখানে কিন্তু আমাদের দোলকটির কার্যকরী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি। কেন হয়নি? কারণ আমরা এখানে দোলকটির কোনো পরিবর্তন করিনি, শুধুমাত্র আমাদের অবস্থানের পরিবর্তন হয়েছে। এটাকে আমরা এভাবে লিখবো যে L বাই G1 আর T2 ইকুয়াল টু হবে 2 পাই স্কয়ার রুট অফ L বাই G2। তাহলে আমরা এখন যদি আগের মতোই সমীকরণ 2 কে যদি সমীকরণ 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে T2 বাই T1। 2 পাই 2 পাই কাটা চলে যাবে, এখানে আসবে স্কয়ার রুট অফ G1 বাই G। এখন G1 G2 হচ্ছে অভিকর্ষ ত্বরণ। G1 হচ্ছে ভূপৃষ্ঠের জন্য অভিকর্ষ ত্বরণ এবং G2 হচ্ছে চন্দ্র পৃষ্ঠের জন্য অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা জানি না G এর মান কত, কিন্তু আমরা এই সূত্রগুলো আগে থেকে জানি যে আমাদের ভূপৃষ্ঠের জন্য অভিকর্ষ ত্বরণ সূত্র হচ্ছে G1 সমান হবে Gm1 বাই R1 স্কয়ার এবং চন্দ্রের জন্য সেটি হবে G2 সমান হবে G
m2 ডিভাইড r2 স্কয়ার। এখন আমরা যদি g1 কে g2 দিয়ে ভাগ করি কি পাবো? আমাদের g কাটা চলে যাবে, আমাদের আসবে m1 এখানে হবে r1 স্কয়ার ইনটু r2 স্কয়ার ডিভাইড বাই m2। তাহলে আমরা m1 m2 এর সম্পর্কগুলো লিখে ফেলি। m1 ছিল আমাদের 81m, আর r2 ছিল r, এটাকে স্কয়ার করলে হবে r স্কয়ার। r1 ছিল 4r, এটাকে বর্গ করলে হবে 16r স্কয়ার। আর m2 ছিল আমাদের m। তাহলে আমরা এগুলো কেটে দিতে পারি, কেটে দিলে হবে 81/16। এখন যদি আমরা এখানে বসিয়ে দিই g1/g2 হচ্ছে স্কয়ার রুট অফ 81/16, তাহলে আমাদের p2/p1 আসছে এটা 81/16 হয়। আমাদের p2 সমান হবে বর্গমূল করলে এটা হবে 9/4, এখানে আমরা p1 কে দিয়ে যাচ্ছি, তাহলে 9/4 হচ্ছে 2.25 আর p1 হচ্ছে আমাদের 2 সেকেন্ড, তাহলে এটা হবে 4.5 সেকেন্ড। তার মানে দেখা যাচ্ছে যে আমরা আগেই বলছিলাম যে সরলদৈর্ঘ্যের ভ্রমণকাল L এবং G এর উপর নির্ভরশীল। এখানে যেহেতু আমরা জানি ভূপৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠে গেলে অভিকর্ষণ ত্বরণের মান 6 ভাগের 1 ভাগ হয়ে যায়, তো ওই ক্ষেত্রে দোলনকালের মানটি যেহেতু দোলনকালের সঙ্গে কার্য অভিকর্ষণ ত্বরণের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, এজন্য দোলনকালটি কি হবে? বৃদ্ধি পাবে এবং সেটি হবে 4.5 সেকেন্ড। তাহলে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা তোমরা ভালোভাবে অনুশীলন করবে বাসার মধ্যে। আমি আর একটি লেখচিত্র এঁকেই আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করব। সেটা হচ্ছে আমরা যদি এই সম্পর্কগুলো দেখাতে চাই, সরলদৈর্ঘ্যের অনেকগুলো ব্যবহারের মধ্যে একটি ব্যবহার হচ্ছে আমরা এর সাহায্যে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারবো, যে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যাবে। এটা হচ্ছে কিভাবে? কি সমান হচ্ছে 2 পাই স্কয়ার রুট অফ L বাই G। এখান থেকে আমরা বর্গ করে যদি একবারে লিখি, এটা হবে 4 পাই স্কয়ার L বাই T স্কয়ার। এখানে আমাদের দোলনকাল নির্ণয় করার জন্য আমাদের স্টপওয়াচ পদ্ধতি রয়েছে, আমরা থামা ঘড়ির সাহায্যে দোলনকাল বের করতে পারবো। কার্যকরী দৈর্ঘ্য যদি পরিবর্তন করি দোলনকালের পরিবর্তন হবে। এরকম যদি একটা লেখচিত্র আমরা আঁকতে চাই, যে এখানে এই বরাবর হচ্ছে L আর এই বরাবর হচ্ছে T স্কয়ার, এই গ্রাফটি দেখতে আমাদের একটি মূল বিন্দুগামী সরল রেখার মতো হবে। এই সরল রেখা থেকে আমরা কি করতে পারবো? এই G এর মানটি বের করতে পারবো। তাহলে এখন আমাদের যদি এরকম বলা হয় যে আমাদের এই একটা অপশন দেয়া আছে, এখানে L দাও, এখানে নিয়ে আসা কোনো সমস্যা নয়। এখানে যদি আমাদের বলা হয় যে এই বরাবর হচ্ছে আমাদের T আর এই বরাবর হচ্ছে G, তাহলে গ্রাফটি কিরকম হবে দেখতে? এবং এই বরাবর যদি দোলনকাল হয় এবং এই বরাবর যদি কার্যকর দৈর্ঘ্য হয়, তাহলে গ্রাফটি দেখতে কিরকম হবে? এখন দেখা যাচ্ছে T এর সঙ্গে G এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে গ্রাফটি দেখতে হবে এরকম আয়তাকার অধিবৃত্তাকার শেপ। আর এই গ্রাফটি দেখতে কিরকম হবে? যে T হচ্ছে L, এখানে কিন্তু আমাদের শর্ত দেয়া আছে T প্রপোর্শনাল টু রুট ওভার L, তাহলে যদি আমরা বর্গ করি T স্কয়ার সমানুপাতিক L, তার মানে এটা আমাদের দাঁড়াবে y স্কয়ার সমানুপাতিক x বা y স্কয়ার সমান 4ax। এই গ্রাফটি এবং এটির নেচার দেখতে হবে এইরকম একটি পরাবৃত্তের মতো, এটা মনে রাখতে হবে। এটি হচ্ছে y স্কয়ার সমান 4ax, এই গ্রাফের মতো শেপ। এগুলো প্রায় পরীক্ষাতে এমসিকিউ আকারে এসে থাকে। আশা করি তোমরা এগুলো বোঝার চেষ্টা করেছো এবং বারবার অনুশীলন করলেই তোমরা এটা বুঝতে পারবে। আর যাদের আমি আগেই বলে রেখেছি, যাদের সমস্যা হচ্ছে বুঝতে, এটি একটি নতুন অধ্যায়, এটা সমস্যা হতেই পারে। অনেকে আগে থেকে যদি মনোযোগ না থাকে হঠাৎ করে এই অধ্যায়টা পড়তে অসুবিধা হবে। এই জন্য তোমরা যে কোনোভাবে হোক আমাকে ফোনে যোগাযোগ করতে পারো, যে কোনো উপায় হোক আমাকে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করবো